আমাদের গ্রাম থেকে কখনো পাবলিক ইউনিভার্সিটি চান্স পাইনি। এক্সাম স্ট্র্যাটেজিটা ইয়েসটা সবচেয়ে বেশি আমার সব জায়গায় কাজে দিছে একদম। এটা মানে বলে বুঝাইতে পারবো না সত্যি কথা বলতে। এক্সাম টাইমে ওই প্রেসারে সবকিছু হ্যান্ডেল করে ডেলিভার করে আসাটা সবচেয়ে বড় কথা। এক্সাম হলে ডেলিভার যদি করে না আসতে পারি আমরা, তাহলে কোনো কিছু না, কেউ দিন শেষে কিচ্ছু দেখবে না। আমি আমার ফ্রেন্ডদেরই দেখছি, কলেজ ফ্রেন্ডদের, এদের পটেনশিয়াল অনেক বেশি আমাদের চেয়ে, কিন্তু এক্সাম হলে এরা ঠিক মতো ডেলিভার করতে পারেনি। তোমার জন্য কাস্টমাইজ ভাবে আগাইতে হবে। তুমি চুজ করতেছো এখন বুয়েটকে নিবা না কুয়েটকে নিবা। এই সিচুয়েশন আসা সম্ভব ছিল না যদি তুমি ওরকম ভাবে গাইডলাইন ছাড়া ওরকম যদি হারাই যেতা। ওর নাম হচ্ছে আল মাহমুদ, রাইট? জি ভাইয়া। আচ্ছা, সো কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো ভাই। তোমার গাইডলাইন 0 to 1 এর নাম্বার ছিল প্রথমে লোয়েস্ট 27%। 27%। 27% নাম্বার পাওয়া একজন তোমার জায়গায় স্বপ্ন নরমালি দেখার সাহস পায় না। তুমি বর্তমানে বুয়েটে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং চান্স টান করেছো। জি ভাই। তোমার কুয়েটে চলে আসবে, আইউটিতে পজিশন এসেছে। জি ভাই 475। গ্রেট। ঢাবিতে পজিশন এসেছে। জি ভাই। প্রথমে 27%, সেখান থেকে এত বেশি ইমপ্রুভমেন্ট এন্ড এত সুন্দর একটা জার্নি সবার জন্য আসলে অনেক বেশি ইন্সপায়ারিং। প্রথমত এই এত সুন্দর একটা জার্নির জন্য কংগ্রাচুলেশনস। তোমার এইচএসসি রেজাল্টটা একটু বলো দেখি। এইচএসসি রেজাল্ট আলহামদুলিল্লাহ আমি জিপি 5 পাইছিলাম। ঢাকা কলেজে ছিলাম তো রেজাল্ট নিয়ে চিন্তা ছিল না অতটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আমি এমন একটা জায়গা থেকে আসছি যে এর আগে হচ্ছে আমাদের গ্রাম থেকে কখনো পাবলিক ইউনিভার্সিটির চান্স পাইনি। তো ওই জায়গা থেকে উঠে আসা ঢাকায় যখন আসছি তখন এই আশপাশের মানুষের অনেক এক্সপেকটেশন বেড়ে গেছিল। তারপর হচ্ছে ঢাকায় সেটেলমেন্ট হইতেই অনেক একটা লং টাইম যায়। তখন ভাবতাম যে কেন ঢাকায় আসলাম, এতটা মানে ডিপ্রেস টাইমই যাচ্ছিল। আমাদের ঢাকা কলেজে একটা ইন্টারমিডিয়েটের জন্য ডেডিকেটেড হল আছে, যেটা আমি বলবো যে বুয়েটের হল বলতে ঢাকায় এরকম পড়াশোনার পরিবেশ কোথাও নাই। আচ্ছা, একদম। সেটা পরিবেশের দিক থেকে হোক, চারপাশে খেলার মাঠ, মসজিদ, সাথে গাছপালা, নিরিবিলি, এটার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকবো ঢাকা কলেজের কাছে। এই পরিবেশটা পাই। আর চারপাশে যখন দেখলাম হলে ওঠার পর যে লটস অফ ট্যালেন্টেড পোলাপাইন্স, এদের সাথে যখন খেলতে যাচ্ছি, তারপরেও একটা সেম উঠা বসাতে, মসজিদে যাওয়া, সবকিছুতেই হচ্ছে যখন এদের সাথে চলাফেরা শুরু হইলো, তখন আস্তে আস্তে করে আরো স্বপ্নটা বাড়তে থাকলো। দিন শেষে চলতেই থাকলো ওই আড্ডা। ইভেন হচ্ছে যে যখন বেলকনিতেও খেলতেছিলাম তখন একটা এটা নিয়ে প্রবলেম সলভ, এটা ওটা এভাবেই চলতে থাকলো। আমি যে রুমে থাকতাম ওই রুমে হচ্ছে আমার 2 ফ্রেন্ড অলরেডি মেডিকেলে চান্স পাইছে। একজন হচ্ছে সলিমুল্লাহ মেডিকেলে, রোহান, ইশতিয়াক হচ্ছে সাতক্ষীরা মেডিকেলে। প্রথম যখন তুমি তোমার ইমপ্রুভমেন্ট গ্রাফটা দেখেছো যে 27% থেকে 62%, সো এই গ্রাফটা দেখে তোমার অনুভূতি কেমন ছিল? তখন অনেকটাই ভাই কনফিডেন্স পাইছিলাম, যেটা আমি আমার পোস্টেই মেনশন করছিলাম যে প্রশ্নগুলো আমি দেখতেছিলাম এর আগে অধ্যায় ভিত্তিক প্রশ্ন ব্যাংক সলভ করা হইতো, কিন্তু ইয়ারলি সেরকম ভাবে সলভ করা হয় নাই আসলে। অনেক আগে অনেকের কাছেই শুনছিলাম শেষের দিকে, বাট যখন দেখতেছিলাম যে 80% প্রশ্ন একদম কমন টাইপ যেগুলো থেকে আসতেছিল, তখন অনেকটা বেশ বাউন্স ব্যাক করছিলাম, কনফিডেন্স পাইছিলাম যে এইগুলো যদি আমি ঠিক মতো ডেলিভার করে আসতে পারি ইনশাল্লাহ ভালো করে। এবং আলহামদুলিল্লাহ করেছো। প্রথম তো 27% থেকে খারাপ লাগেনি? জি ভাই, যে পারা জিনিস কিন্তু পারতেছিলাম না। রাইট। কারণ পড়া আর পারা দুটো আলাদা জিনিস। এটা প্রথমে মানুষজন কিন্তু রিয়েলাইজ করে না। কারো রিয়েলাইজ করতে করতে অ্যাকচুয়ালি ভর্তি পরীক্ষা পর্যন্ত চলে যেতে হয়। সো আমরা যারা মেন্টরশিপে আছে আমাদের আগে রিয়েলাইজেশনটা হয়ে যায়, মন খারাপ হওয়া হয়ে আগে শেষ, তারপরে ইমপ্রুভ করার মতো সময় থাকে। গ্রেট। তোমার সিচুয়েশনে যারা আছে তাদের সবার জন্য অনেক বড় ইন্সপিরেশন যে সিচুয়েশন চেঞ্জ করা যায়। কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় যে তুমি লক্ষ্য করে দেখলা যেটা তুমি পড়েছো সেগুলো তুমি পারো না, পারতেছি না। জি ভাই, এটাই। সো এই জিনিসটা ইভেন আমি আমার ফাইনাল রিটেন পরীক্ষাতেও সেম কিছু ম্যাথ এরকম করে আসছিলাম, যেগুলো পারলে হয়তো আমি আরো বেশ ভালো করতে পারতাম। সো তার মানে পড়া আর পারা যে দুটো আলাদা জিনিস। স্কিলের ব্যাপারে অ্যাডমিশনে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ফোকাস করে না। আপনার ভাই ওই লাইফ গুলাতেই মানে বেশ বারবার ওইটা মনে হচ্ছিল, আপনার যে কথাগুলো আর অন্তপুর যে সাজেশন গুলো এইগুলো মেনটেন করে করার মানে চেষ্টা করতাম আর কি। তখন ওই কয়েকটা ভিডিওতেই বেশ যে পারা এক কথা, তারপরে 45 সেকেন্ডে পারা এক কথা, তারপর হচ্ছে পারলে হবে না, সব চ্যাপ্টার একসাথে নিয়ে থাকা, কনটেক্সট সুইচিং, এইগুলো একদম মাথার মধ্যে গেঁথে গেছিল। এইগুলো যখন আস্তে আস্তে বুঝতে শিখলাম তখন আসলে বুঝতে পারছি যে পারাটা আসলে এক কথা না, ওই এক্সাম টাইমে ওই প্রেসারে সবকিছু হ্যান্ডেল করে ডেলিভার করে আসাটা সবচেয়ে বড় কথা। তো এই বিষয়ের জন্য আগে থেকে মানুষ কিন্তু প্রিপেয়ার হয় না। জি ভাই, জাস্ট পড়ে যায়। এই এক্সাম স্ট্র্যাটেজিটা ইয়েসটা সবচেয়ে বেশি আমার সব জায়গায় কাজে দিছে একদম। এটা মানে বলে বুঝাইতে পারবো না সত্যি কথা বলতে। অন্তু আপুদের একদম হাতে হাতে উনি ট্যাবে যে লিখে দিয়েছিলেন কয়েকটা ধাপ, তো এটাই বলবো মানে শুধু যে পড়ে হবে তা না, যে এক্সাম হলে ডেলিভার যদি করে না আসতে পারি আমরা, তাহলে কোনো কিছু না, কেউ দিন শেষে কিচ্ছু দেখবে না। আমি আমার ফ্রেন্ডদেরই দেখছি, কলেজ ফ্রেন্ডদের,
এদের পটেনশিয়াল অনেক বেশি আমাদের চাই, কিন্তু এক্সাম হলে এরা ঠিক মতো ডেলিভার করতে পারেনি। এটা বলবো যে সবচেয়ে সিগনেচার আইটেম আমার কাছে যে ইয়েস টাস্কটা যেটা। জি ভাই। তো শেষ কয়েকদিন থেকে আর পড়তে ভালো লাগতেছিল না, একদম রিভাইজ কি দিব। তো ওই যে আপনি একটা কথা বলতেন না, যে যেটা একদম পারা জিনিস মাথায় থাকবে সেটাই আমরা পরীক্ষার হলে লিখে দিয়ে আসতে পারবো, আর পরীক্ষার আগের কয়েকদিনের কতটুকুই বা রিভাইজ কভার করে যেতে পারবো একদম। যে সেটাই শুধু যা পারছি একদম সাজেশন রিফ্লেক্স যেটা বলে, এই সাজেশন রিফ্লেক্সটা কাজে লাগে, যা একদম আমার মাথায় ছিল শুধু পড়িনি। লাস্ট 1-2 দিন আমি কিছু পড়িনি বললেই চলে, ভালো লাগতেছিল না, শুধু দেখে গেছি যা পারছি একটু, তো ওইটাই শুধু মাথা ঠান্ডা রেখে লিখে দিয়ে আসছি। তোমার যদি স্বপ্নটা তোমার কাছে যথেষ্ট দামি হয়, তাহলে তোমার বর্তমান ডেটা যদি 27% হয়, তবু তোমার স্বপ্ন দমে যাবে না। জি সো তুমি তোমার সিচুয়েশন বদলাইতে পারো। জি ভাই, অবশ্যই। ডেটা যদি তোমাকে হতাশ করে, ডেটা ক্রিয়েট করো। নতুন ডেটা তোমার ক্রিয়েট করা তোমার হাতে না। ডেটা দেখে হতাশ হলে ডেটা ক্রিয়েট করা যায়, ইমপ্রুভ করা যায়। আমি যেহেতু যেগুলো পড়তেছি ওগুলো পারি না, সো এবং আমি দেখতেছি যে এইগুলো যদি আমি পারি আমার চান্সটা হয়ে যায়, কারণ 80% কোশ্চেন এখান থেকে আসতেছে, তার মধ্যে 60% পারলেই তো চান্স হয়ে যায়। এক্স্যাক্টলি তোমার ক্ষেত্রে এই ঘটনাটাই ঘটছে। কিন্তু তার আগে এই গুরুত্বপূর্ণ দামি রিয়েলাইজেশনটা দরকার, যে আমি যে আসলে উড়াউড়ি করতেছি, আসলে যেগুলো পড়ছে এগুলো তো পারি না। সো এটা অ্যাডমিশনে মনে হয় একটা বড় ভুল। আবার একটা বড় ব্যাপার যে র্যাঙ্ক করা স্টুডেন্টদেরকে দেখেই কেন জানি পরের ব্যাচের বাকি স্টুডেন্টরা খুব বেশি ফ্যাসিনেটেড হয়, মানে র্যাঙ্ক করছে ওদেরকে দেখেই যেকোনো কোচিং সেন্টারে ভর্তি হয়। স্বাভাবিকভাবে কোচিং সেন্টার থেকে র্যাঙ্ক করা স্টুডেন্টদের মতো করে পড়াইতে হবে, ওইটা তো ওদের জন্য হবে না, সুইটেবল না। এই ব্যাপারটা ওরা বোঝেই না। সো কিন্তু তুমি যে জিনিসটা যখন বুঝতে পেরেছো এবং এটা কাজে লাগিয়েছো, না হলে 27% থেকে তোমার উঠা তো দূরের কথা, অমনি আগে থাকলে ডাউন, তাই না? ডাউন হয়ে তুমি হারাই যেতা। তুমি চুজ করতেছো এখন বুয়েট কে নিবা না কুয়েট কে নিবা। এই সিচুয়েশন আসা সম্ভব হচ্ছিল না যদি তুমি ওরকম ভাবে গাইডলাইন ছাড়া ওরকম হারাই যেতা। এইটা খুব বলবো একটা দামি রিয়েলাইজেশন, যে তোমার জন্য কাস্টমাইজ ভাবে আগাইতে হবে। এটার মাধ্যমে এই ভিডিওটা শেষ করছি। ভালো থাক আল মাহমুদ, সবাইকে আসসালামু আলাইকুম।